নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। কিন্তু তার আগে বলি যে আপনারা জানেন যে কলকাতা টিভিতে যে আমাদের আজকে এবং চতুর্থ স্তম্ভ সেই অনুষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ায় আমি আর সেখানে লিখতে পারছি না। কাজেই আমার যা মতামত বলার, যা আমার পলিটিক্যাল আমার যে কথাগুলো বলা দরকার বলে মনে করছি সেগুলো আমরা বাংলা বাজারেই দেব। অনুষ্ঠান বাড়ছে এবং এই সময়ে আপনাদের কাছ থেকে আমরা কিছু সাহায্য পেলে আমাদের ভালো হয়। আমরা একটা আমাদের অনুষ্ঠানের তলায় দেখবেন একটা জয়েন বাটন আছে, সেই জয়েন বাটন টিপলে আমাদের সদস্য পদ পাওয়া যাচ্ছে। 150 টাকার মতন লাগে মাসে, এবং এটা বাধ্যতামূলক কিছু নয়। যারা মনে করবেন সাহায্য করতে পারছেন তারা সাহায্য করবেন, এটা বাধ্যতামূলক কোনো বিষয় নয়। আর যারা মেম্বার নন তারাও যেরকম অনুষ্ঠান দেখতে পাবেন, যারা মেম্বার তারাও সেরকম অনুষ্ঠান দেখতে পাবেন। কেবলমাত্র তাদের যে কমেন্টসগুলো সেগুলো আলাদা করে আমরা পাবো বলে তার একটা উত্তর দিতে আমাদের সুবিধা হবে। 400-500 কমেন্টের মধ্যে আমাদের মেম্বারদের কমেন্টগুলো যেহেতু আলাদা করে দেওয়া হয়, সেই জন্য সেটা একটা সুবিধা আমাদের দিকে আছে। এছাড়া আর কোনো তফাৎ নেই। এবারে আসি আজকের জিরো আওয়ারের কথায়। আজকের জিরো আওয়ারে আমাদের একটা দারুণ প্যানেল আছে। অর্ক ভাদুড়ি আছেন অংশুমান কর এবং প্রসূন আচার্য। তো আমাদের তিনজনের একটা আলোচনা, তিনজনকে নিয়ে একটা আলোচনা আজকে রাত্রি 9টা থেকে জিরো আওয়ারে আছে, দেখবেন। এবারে শুরু করছি আজকের মতামতে। আজকের শীর্ষক, ভারতের রাজনীতিতে ক্রমশ পিছু হটছেন সংখ্যালঘু মুসলমান মানুষজন। এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় থাকা দলে একজনও সংখ্যালঘু মানুষ নেই। ইনফ্যাক্ট যে দল ক্ষমতায় এসেছে সেই বিজেপির কোনো সংখ্যালঘু প্রার্থীও ছিল না, তাই নির্বাচিত বিধায়কের কোনো প্রশ্নই উঠছে না। 2006-এ 46 জন থেকে পরিবর্তনের সেই 2011-তে সংখ্যালঘুদের সংখ্যা বেড়ে হয়েছিল 59। সেখান থেকে 2021-এ 42, আর এবারে এই মুহূর্তে সেই সংখ্যা 40 জন। রেজিনগরে বা ফলতায় নির্বাচন হলে এই সংখ্যা সামান্য বাড়তেও পারে। তার মানে আপাতত শাসক দলে একজনও মুসলমান বিধায়ক নেই, মন্ত্রী হবার প্রশ্নই নেই। বিরোধী 86 জন বিধায়কের মধ্যে মুসলমান বিধায়ক 40 জন আছেন, যা বিরোধী সংখ্যার 46.5%। আর 294টা বিধানসভা আসনের 13.6% সংখ্যালঘুদের এখন হাতে আছে, যদিও তারা এ রাজ্যের জনসংখ্যার কম বেশি 28-29%। এবং এটা মনে করার কোনো কারণই নেই যে এটা কেবল এই বাংলাতেই হচ্ছে। সারা দেশের ছবিটা একেবারে একই রকম। মানে ক্ষমতার ভাগীদারিতে সংখ্যালঘুরা পিছিয়ে পড়ছেন। কিরকম? 1980 সালের লোকসভা নির্বাচনে মুসলমান প্রতিনিধিদের উপস্থিতি ছিল সর্বোচ্চ প্রায় 9%, যেখানে তৎকালীন মুসলমান জনসংখ্যাই ছিল প্রায় 11%-এর আশেপাশে। অর্থাৎ 9%, 11% জনসংখ্যা, 9% মুসলমান রিপ্রেজেন্টেশন, এটা একটা মেনে নেওয়া যায়। কিন্তু এরপর থেকে কয়েক দশকে এই হার প্রতিটা নির্বাচনে কমতে থেকেছে। আর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির উত্থান এই প্রতিনিধিত্বের সংকটকে একটা চরম পর্যায়ে নিয়ে চলে গেছে। 2014-তে কেন্দ্রের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা দলটার কোনো মুসলিম সংসদ সদস্য ছিল না। এটাই সেদিন ভারতের সংসদীয় গণতন্ত্রের জন্য একটা বড় ধরনের একটা সংকেত ছিল, একটা সিগন্যাল ছিল। যা হতে যাচ্ছে আমরা সেখান থেকে বুঝতে পেরেছিলাম। 2018 সালের তথ্য বলছে বিজেপির 1418 জন বিধায়ক ছিল। 2018-তে 1418 জন বিধায়কের মধ্যে মুসলিম বিধায়কের সংখ্যা ছিল মাত্র 4 জন। মানে প্রতিনিধিত্বের এই ঘাটতি কেবল কেন্দ্রে নয়, বরং ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভাতেও আমরা দেখতে পাবো। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মতন রাজ্যগুলোতে, যেখানে মুসলমানদের জনসংখ্যার হার বা উপস্থিতি অনেকটা বেশি, অত্যন্ত শক্তিশালী, সেখানেও তাদের বিধায়কদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। উত্তরপ্রদেশের কথা ধরা যাক, যেখানে মুসলমানরা জনসংখ্যার প্রায় 19%, সেখানে 2017 সালের বিধানসভা নির্বাচনের পরে মুসলিম বিধায়কের হার 17% থেকে কমে মাত্র 6% এসে দাঁড়িয়েছিল। এই পতনের কারণ কেবল এটা নয় যে বিজেপি মুসলিম প্রার্থী দেওয়ার ব্যাপারে অনাগ্রহী। বিজেপি মুসলিম প্রার্থী দিচ্ছেন না কেবল এটা কারণ নয়, একইভাবে বিরোধীরাও মেরুকরণের ভয়ে মুসলমান প্রার্থী দিতে গিয়ে 4বার ভাবছেন।
ক্রমশ পিছু উঠছে তাদের সংখ্যা। 2024-এর লোকসভার ছবিটাও কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। 543 জন সংসদ সদস্যের মধ্যে মাত্র 24 জন মুসলমান প্রতিনিধি রয়েছেন, যা শতাংশের হিসেবে মাত্র 4.4%। কিন্তু ভারতের বর্তমান মুসলমান জনসংখ্যা প্রায় 14.2% বা 20 কোটি। এইটা খুব অদ্ভুত ব্যাপার। এই বিপুল ব্যবধান সাফ বলে দেয় যে ভারতের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর কণ্ঠস্বর ক্রমশ দুর্বল হচ্ছে, তারা কোণঠাসা হয়ে পড়ছেন। 2014-তে সারা দেশের বিধানসভায় মুসলমানদের সংখ্যা ছিল 339। সারা দেশের বিধানসভায় মুসলমানদের সংখ্যা ছিল 2014-তে 339। 2014, 2026-এ সেটা এসে দাঁড়িয়েছে 255, মানে প্রায় 100 খানা কমে গেছে, 80 খানার চেয়ে বেশি কমেছে। এর মধ্যে 51 জন তো জম্মু কাশ্মীরে, সেখানে তো হতেই হবে, মানে সেখানে তো পপুলেশনই সেরকম। কাশ্মীরের হলো, বাংলার 40 জন, উত্তরপ্রদেশের 31 জন, কেরালার 34 জন, অসমের 22 জন। এরপরে বাকি ভারতে তারা কোথায়? কেন এরকমটা হচ্ছে? প্রথম কথা হলো, বিজেপি বিরোধী দলকে মুসলমানদের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করে, মানে বিজেপি বিরোধী দলদেরই একটা চিহ্নিত করছে, বিরোধী দল মানে মুসলমানদের প্রতিনিধি। এটা করার তাদের কারণ কি? তার কারণ হচ্ছে হিন্দু ভোটের একটা চূড়ান্ত মেরুকরণ তারা চাইছেন। বিরোধী দল সেই মেরুকরণ এড়াতে কখনো কখনো নিজের পৈতে দেখাচ্ছেন, কখনো মহাকাল মন্দির বানাচ্ছেন, কখনো নদীর ঘাটে অঞ্জলি দিয়ে ছবি তোলাচ্ছেন, চিৎকার করে তাদেরকে জানান দিতে হচ্ছে যে দেখো আমিও হিন্দু। ওদিকে কিছু মুসলমান নেতা মুসলমানদের দল বানানোর চেষ্টা করছেন, ফলে তাদের কথাবার্তায় কেবল মুসলমান স্বার্থের কথা আসছে। হিন্দু ভোট আরো মেরুকরণের মুখে পড়ছে তাদের জন্য। সব মিলিয়ে এমনকি বিরোধী রাজনৈতিক দলও আগে যতজন সংখ্যালঘু প্রার্থী দিতেন তার চেয়েও কম দিচ্ছেন। গত লোকসভা নির্বাচন বা এবারের বিধানসভা নির্বাচনে এমনকি তৃণমূল দলের মুসলমান প্রার্থী সংখ্যাই কম ছিল, কাজে জিতেছে আরো কম। আসলে এই সংখ্যা কমে যাওয়ার কারণগুলোকে একটু আলাদা করে বোঝা যাক, কেন কমছে সংখ্যাটা। প্রথমত, ভারতের নির্বাচনী ব্যবস্থায় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটা বড় বাধা। ব্যাপারটা কি? এই ব্যবস্থাতে ভৌগোলিক সীমানার ভিত্তিতে ভোট হয়, মানে এই মধ্যে যা রয়েছে সেই মানুষেরা একজন প্রতিনিধিকে নির্বাচন করবেন। আর মুসলমান জনসংখ্যা দেশের বিভিন্ন প্রান্তে অসমানভাবে ছড়িয়ে রয়েছে, তাই খুব কম আসনেই তারা এককভাবে নির্ধারক ভূমিকার পালন করতে পারেন। মানে বহু জায়গাতেই তাদের সংখ্যা আছে 10, 15, 18, 20%। ফলে তাদের মোট ভোট যদি পড়েও এক জায়গায়, তাহলেও তাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে যাচ্ছে না। মোট ভোট শতাংশ বেশি হলে ওই বিশেষ কেন্দ্রে জয়ের জন্য সেটা যথেষ্ট না। দ্বিতীয়ত হচ্ছে, যাও বা এরকম একটা ছিল যে কিছু কিছু জায়গায় 50, 60%, 70% ছিলেন যেখান থেকে তাদের প্রতিনিধিরা যাচ্ছিলেন, সেখানে ডিলিমিটেশন বা নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের একটা প্রক্রিয়া চালু হয়েছে। অনেক ক্ষেত্রে মুসলমান প্রতিনিধিত্ব কমানোর একটা হাতিয়ার হিসেবে সেটাকে ব্যবহার করা হচ্ছে। কিভাবে? বিশেষ করে অসমে নির্বাচনী এলাকাগুলোকে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে মুসলিম ভোট ব্যাংককে একাধিক এলাকায় ভাগ করে দেওয়া যায়, যাকে বলে ক্র্যাকিং। মানে ধরুন একটা মুসলিম এলাকা, বিরাট মুসলিম ঘনত্ব এলাকা, সেটাকে একটা হিন্দু ঘনত্ব এলাকার সঙ্গে তার একটুখানি জুড়ে দেওয়া হলো, আর একটু কেটে আর একটা হিন্দু ঘনত্বের সঙ্গে জুড়ে দেওয়া হলো, আর একটা কেটে আর একটার সঙ্গে জুড়ে দেওয়া হলো। একে বলে ক্র্যাকিং, অর্থাৎ ফাটিয়ে দাও, ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ছড়িয়ে দাও। তাহলে তারা সেই বিধানসভায় তাদের যে বলার অধিকার, তাদের প্রতিনিধি পাঠানোর অধিকারটা হারিয়ে ফেলবে। ক্র্যাকিং। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে দাও, যাকে বলা হয় প্যাকিং। মানে এখানে 30%, এখানে 20%, এখানে 30%, সবটাকে এক জায়গায় করে দাও। 80% ভোট, 85% ভোট মুসলমানদের, তারা একজনকে পাঠাতে পারবেন, কিন্তু বাকি জায়গায় প্রভাবিত করতে পারবেন না। অর্থাৎ এক জায়গার মধ্যে তাদেরকে ঘেঁটো করে দাও, তাদেরকে ঢুকিয়ে দাও এক জায়গায়। এটাকে বলে প্যাকিং। এই ক্র্যাকিং আর প্যাকিং দিয়ে ডিলিমিটেশন চলতে থাকলে স্বাভাবিকভাবেই মুসলমানদের রিপ্রেজেন্টেশন কমতে থাকছে। এর ফলে তাদের সামগ্রিক রাজনৈতিক প্রভাবও কমছে।
উত্তরপ্রদেশে বেরেলি, রামপুরের মতো এলাকা সীমানা বদলানোর ফলে মুসলমান ভোটাধিকার, মানে আমরা ভেবেছিলাম যে বেরেলি তো বেরেলি, সেখানে তো জিতবেই, না হলো না। রামপুর 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 হচ্ছে না। তার কারণ হচ্ছে কি, তাদের ডিলিমিটেশনের ফলে মুসলমানদের ভোটাধিকারের প্রভাব সেখানে কমে গেছে। সেটা দেখলেই এই ক্র্যাকিং আর প্যাকিং এর রাজনীতিটা খুব পরিষ্কার বোঝা যায়। 3 নম্বর কি, আগেই বলেছি, ভারতের প্রধান বিরোধী দলগুলো এখনো বিজেপির সংখ্যালঘু তোষণের ন্যারেটিভকে মোকাবিলা করতে গিয়ে, বিজেপি বারবার করে বলছে এই দেখুন ওরা সংখ্যালঘু তোষণ করে, এই ন্যারেটিভকে মোকাবিলা করতে গিয়ে মুসলিম প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত রক্ষণশীল হয়ে পড়ছে, যে আমরা আবার মুসলিম ক্যান্ডিডেট দেবো, তাহলে আমাদের হিন্দুরা আমাদের বিরোধিতায় চলে যাবে। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসের মতন দলগুলো এটাই মনে করছে যে মুসলিম প্রার্থী দিলে হিন্দু ভোটারদের একাংশ মেরুকরণের প্রভাবে বিজেপির দিকে ঝুঁকে পড়তে পারে, ফলে তারা মুসলমানদের নিশ্চিত ভোট হিসেবে ধরে নিলেও ক্ষমতার অংশগ্রহণের ক্ষেত্রে একটা অন্য সমীকরণের কথা ভাবছেন। ফলে মুসলমান সমাজ একদিকে বিজেপির কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির ভয়ে কুঁকড়ে গেছে, অন্যদিকে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর ভুল রাজনীতির শিকার হচ্ছে। সেখান থেকেই জন্ম নিচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা, ঘেঁটো তৈরির সমাজতান্ত্রিক এক প্রক্রিয়া। আমরা দেখছি এক অভূতপূর্ব ঘেটোয়াইজেশন। ইতিহাসের শিক্ষা, যখনই কোনো জনগোষ্ঠী রাজনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়ে তার সরাসরি প্রভাব পড়ে তাদের বসবাসের ধরন। যদি তারা সন্ত্রস্ত হন, যদি তারা আশঙ্কায় থাকেন, তাদের বসবাসের উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। ভারতবর্ষের মুসলিমদের ঘেটোয়াইজেশন বা একটা জনপদে জড়ো হওয়ার কেবল দারিদ্র্যের কারণে নয়, সবাই গিয়ে পাকসাকেসে যাচ্ছেন, খিদিরপুরে যাচ্ছেন, মেটিয়াবুরুজে যাচ্ছেন এই জন্যে নয় যে তারা দরিদ্র। সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যাবে সেটা তৈরি প্রক্রিয়ার মূলে রয়েছে অনিরাপত্তা, বৈষম্য আর রাষ্ট্রের চরম অবহেলা। তা অস্বাভাবিক চেহারা নিয়েছে 2014 পর থেকে। মুসলমান পরিবারগুলো তাদের মিশ্র বসতি ছেড়ে, মানে কোথাও হিন্দু রয়েছে সেখানে মুসলমান ছিলেন, সেই জায়গাগুলোকে ছেড়ে মুসলিম প্রধান এলাকায় চলে যেতে বাধ্য হচ্ছেন, যাচ্ছেন। আহমেদাবাদের জুহুপুরা, আপনারা যদি যান তাহলে দেখবেন জুহুপুরা ভারতের অন্যতম বৃহৎ মুসলিম ঘেঁটো। 98% সেখানে 98% হচ্ছে গিয়ে মুসলিম জুহুপুরা। সেখানে সাধারণ শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত পেশাজীবী মুসলিমরা, অধ্যাপক, বিজ্ঞানী, আবার ঝাড়ুদার, সবাই ওইখানে বসবাস করছেন। কেবল নিরাপত্তার জন্য এক জায়গাতে আছেন, নিজেরাই নিজেদের সামলাচ্ছেন না, রাজনীতি নয়, বিরাট করে ধর্মীয় আড়ম্বর তারা করছেন না, কেবল বেঁচে থাকার এক প্রবল চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাজনীতি বা সমাজ থেকে যখন কোনো জনগোষ্ঠীকে আলাদা করে সরিয়ে রাখা হবে, তখন তাদের ভেতরে যে রাগ জন্মায় তা সবসময় চিৎকার করে বাইরে আসে না, তৈরি হয় একটা সাইলেন্ট অ্যাঙ্গার, একটা সুপ্ত ক্ষোভ, যা ভয়ঙ্কর। বিশেষ করে শিক্ষিত মুসলিম যুবকদের মধ্যে এই রাগ আমরা দেখছি। তারা দেখছেন, বুঝছেন যে কঠোর পরিশ্রম করে যোগ্যতা অর্জন করার পরেও তাদের ধর্মীয় পরিচয়ের কারণে চাকরির বাজারে সামাজিক মেলামেশা তো বাদই দিলাম, তাদের দেশের নাগরিক হিসেবে ভাবা হচ্ছে না, এক সন্দেহের চোখে দেখা হচ্ছে। অন্যদিকে মুসলিমদের মধ্যে বেকারত্বের হার, দারিদ্র্যের মাত্রা হু করে বাড়ছে। মোদী যুগে এই পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে যে বুলডোজার জাস্টিস, সোজা বাংলায় ঘরবাড়ি দোকানপাট ভেঙে ফেলার ছবি আমরা দেখছি, তা সরাসরি এক নির্দিষ্ট সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তিকে লক্ষ্য করে করা হচ্ছে। এবার একজন ক্ষুদ্র ব্যবসায়ী, একজন কর্মক্ষম যুবক দেখছেন যে তার আইনি প্রক্রিয়া ছাড়াই তার সহায় সম্বল ধ্বংস করে দেওয়া হচ্ছে, তখন তার মধ্যে রাষ্ট্রের প্রতি একটা ঘৃণা আর ভয় সমানভাবে মাথা ছাড়া দেয়। আর এই আবহে পশ্চিমবঙ্গে এসআইআর এর বুলডোজার চালিয়ে নির্বাচনী তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বিশাল সংখ্যক মুসলমান মানুষজনকে। এটা এক ধরনের সাইলেন্ট ডিসএনফ্রাঞ্চমেন্ট। এই ধরনের ভোট কেড়ে নেওয়ার একটা আমরা কি জানতাম যে সবার ভোটের অধিকার, এখানে ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, নিঃশব্দে ভোটাধিকার কেড়ে নেওয়ার কাজ করা হয়েছে। আর মজার কথা হলো, সেই সমস্যার মুখোমুখি না দাঁড়িয়ে এমনকি বিরোধী প্রত্যেক দল নির্বাচনের মাঠে নেমে পড়লেন, আবার কুঁকড়ে পড়ল মুসলমান মানুষজন। গণতান্ত্রিক মৌলিক আদর্শকে লুট করা হলো সবার চোখের সামনে। কিন্তু মাথায় রাখুন, প্রতিনিধিত্বের এই ঘাটতি পূরণ না হলে ঘেটোর দেওয়াল আরো উঁচু হবে,
আর তারা মূল স্রোতের সঙ্গে এই বিচ্ছেদের এই যন্ত্রণাদায়ক যে একটা দীর্ঘশ্বাস, সেটা একদিন একটা বড় ধরনের সামাজিক অস্থিরতার জন্ম দিতে পারে। আমাদের স্বাধীনতা আন্দোলনে যে মানুষজন সমান অংশগ্রহণ করলেন, জেলে গেলেন, মার খেলেন, কি সহিংস কি অহিংস ধারার আন্দোলনের রাস্তায় নেমে ব্রিটিশদের মুখোমুখি দাঁড়ালেন, সেই আবুল কালাম আজাদ আর আশফাকুল্লাহ নাইয়ার উত্তরাধিকারীরা আজ দেশদ্রোহী। তারা নাকি এই দেশে থাকার অনুপযুক্ত। আমাদের দেশের সংবিধান সভাতে ছিলেন তো পণ্ডিত ইসলামিক স্কলারেরা, তাদের ঐক্যমতেই লেখা হয়েছে সংবিধান এক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান। তারা আজ ঘেটোর মধ্যে লুকিয়ে কেবল কথা বলার অভিযোগে তারা আজ জেলে। আর সেদিন যারা সংবিধানের বিরুদ্ধে কথা বললো, সেই সংবিধানকে মানতে অস্বীকার করলো, তারা আজ ক্ষমতায়। তারাই ঠিক করে দিচ্ছে দেশপ্রেমের ব্যাকরণ। এই অনাচার বেশি দিন চলতে পারে না। আজ না কাল, না হলে পরশু এই অত্যাচারের জবনিকা পতন আসন্ন। আমাদের ঠাকুর বলেছেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। ভারতবর্ষের শক্তি তার বৈচিত্র্যের মধ্যে, আর সেই বৈচিত্র্যকে রক্ষা করা এই মুহূর্তে রাজনীতির প্রধান চ্যালেঞ্জ। ভাবুন একটু, প্লিজ ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।